আনিসুল ইনু মেনন সহ ১৩ আসামিকে ট্রাইব্যুনালে প্রথমবার হাজির। শেখ হাসিনার মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ৪ বছরের কম। আল জাজিরাকে ডক্টর ইউনুস, রাজনৈতিক দল সংস্কারে গুরুত্ব না দিলে আরও আগে নির্বাচন। গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী কাজলকে নেওয়া হলো থাইল্যান্ডে। আরও ২০ থেকে ২৫ জনকে পাঠানো হবে তুর্কি সহ বিভিন্ন দেশে। এবং গোপন তথ্য প্রকাশ পেলে আরও বাড়বে খেলাপি ঋণ। ফরেনসিক নিরীক্ষা করে বড় ঋণ আদায়ের তাগিদ বিশেষজ্ঞদের। বড় বড় ঋণগুলো যেগুলো বেনামে হয়েছে তাদেরকে হয়তো ধরলে দেখা যাবে যে জানাও যাবে না যে আসলে মাস্টারমাইন্ড কারা ছিল। এই জন্যই কিন্তু ফরেনসিক অডিটটা খুব জরুরি। স্বাগত। এখন ঢাকায়, সঙ্গে আছি আমি সুমাইরাত্রী। জুলাই আগস্টের গণহত্যার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সহ ১৩ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানিতে ১ মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা শুরু হয়। এ সময় একে একে আদালতে হাজির করা হয় গোলাম দস্তগীর গাজী, আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ ১৩ আসামিকে। রিমান্ডে থাকায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আদালতে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি তুলে ধরা হয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও আদালতকে অবহিত করেন চিফ প্রসিকিউটর। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, ট্রাইব্যুনালে বিচারক কার্যক্রম সম্পর্কে জানাবেন আমাদের। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি দেশ ছেড়ে চলে গেছেন ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে, তার বিষয়ে যে অভিযোগগুলো আনা হয়েছে, পুরো ১৫ বছরে তার শাসনামলে তার যে দুঃশাসন, হত্যা, গণহত্যা, গুম, নানান রকম নির্যাতন, পিলখানা বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের হেফাজতের যেই নেতাকর্মীদের হত্যা, এ ধরনের যত অভিযোগ রয়েছে, দেশের সম্পদ লুট, বিদেশে অর্থ পাচার, ১৫ বছরের পুরো দুঃশাসনকে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এবং তিনি এই অভিযোগগুলো তুলে ধরার পরে এবং জুলাই হত্যাকাণ্ডে তার যে সর্বোচ্চ দায় এবং তিনি যে মূল এই ব্যক্তি যার নেতৃত্বে এবং যার নির্দেশে এই হত্যাকাণ্ড এবং এই সাধারণ শিক্ষার্থীদের উপরে, ছাত্র আন্দোলনের উপরে যেই নির্যাতন হয়েছে, সে বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরার পরে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছে যে তাকে গ্রেফতারি পরোয়ানা দেওয়ার বিষয়ে কি করা হয়েছে। তখন প্রধান যে প্রসিকিউটর রয়েছেন, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি জানিয়েছেন যে তার এই বিষয়ে তদন্ত শেষ করতে ২ মাস সময় দরকার। তখন তাকে ৩ সদস্যের যে বিচারকের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল ১ মাসের সময় দিয়েছেন। অর্থাৎ তারা বলে দিয়েছেন যে আগামী ১ মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে ট্রাইব্যুনালের সামনে, সেই অভিযোগগুলো তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে। আরেকটি বিষয়, তাকে হাজির করার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তখন রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তাজুল ইসলাম, তিনি জানিয়েছেন যে তিনি দেশের বাইরে আছেন এবং তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে জানিয়েছেন। একই সঙ্গে তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, এই বিষয়টি তারা জানতে পেরেছেন। ভারত থেকে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যে আইনগত প্রক্রিয়াগুলো রয়েছে, যে চুক্তিগুলো রয়েছে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এই তথ্যটি ট্রাইব্যুনালে তুলে ধরেছেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। এবং এছাড়া অন্যান্য যে ১৩ জন আসামিকে হাজির করা হয়েছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যে নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছে, কর্নেল ফারুক খান সাবেক মন্ত্রী, শাহজাহান খান সাবেক মন্ত্রী, সালমান এফ রহমান, যিনি সরকারের বেসরকারি ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন শেখ হাসিনার, বিদ্যুৎ উপদেষ্টা সাবেক, তাকে হাজির করা হয়েছে। এখানে সাবেক স্বরাষ্ট্র সচিবকে হাজির করা হয়েছে, সাবেক শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিকে হাজির করা হয়েছে, হাসানুল হক ইনুকে হাজির করা হয়েছে, রাশেদ খান মেননকে হাজির করা হয়েছে, জুনায়েদ আহমেদ পলক আদালতে উপস্থিত রয়েছেন। তাদের যে মামলাগুলো, সেই মামলাটি চলছে। তাদের ক্ষেত্রে যেটি রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেছেন যে ঘটনা জুলাই আগস্টে
ঘটেছে সেই ঘটনার, সেই গণহত্যার, সেই হত্যাকাণ্ডের সাথে এদের দায় রয়েছে। এরা সবাই দলের শীর্ষ পর্যায়ের নেতা, এরা সরকারের দায়িত্বশীল ভূমিকা ছিলেন, এদের সবার দায় সমান এবং এদের নির্দেশেই শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, অনেকে আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এই কথাগুলোই আদালতের সামনে তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষে তিনি। এবং আজকে আসামি পক্ষের আইনজীবীরাও তারা দাঁড়িয়েছেন, বেশ কয়েকজন আসামির পক্ষে আইনজীবীরা তারা সকালেই তাদের পক্ষে জানিয়েছেন যে প্রায় আসামির পক্ষে আইনজীবীরা নিযুক্ত হয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরাও তারা কথা বলবেন। পুরো ট্রাইব্যুনালের বিচার কাজ চলছে, বিচার কাজ শেষ হওয়ার পরে দুই পক্ষের আইনজীবীদের কাছ থেকে আমরা আজকের দিনের সবশেষ তথ্যগুলো জানাতে পারবো। রাত্রি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, তবে রাজনৈতিক দলগুলো সংস্কারকে গুরুত্ব না দিয়ে নির্বাচন চাইলে তাই করা হবে। সেক্ষেত্রে মেয়াদ আরও কম হতে পারে। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আগামীতে নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছরের জায়গায় 4 বছর করা হতে পারেও বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 3 দিনের মাথায় দেশে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব বুঝে পেতেই আওয়ামী লীগ সরকারের আমলকার পাহাড়সম দুর্নীতি ও অনিয়মের বেড়াজাল ভেঙে দিতে সংস্কারের পথে হাঁটতে শুরু করে ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারের 100 দিনের মেয়াদে বরাবরই সামনে আসছে নির্বাচন প্রসঙ্গ। সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে কতদিন সময় লাগবে তা নিয়ে রাজনৈতিক দল ও জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শুরু থেকেই। এমন প্রেক্ষাপটে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, এমনকি আরও কম হতে পারে। রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি প্রাধান্য দিতে চায় তাহলে সে পথেও এগোতে রাজি তার সরকার। But we are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster time of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া চলমান। দোষী সাব্যস্ত হলে ভারতের কাছ থেকে তাকে ফেরত চাওয়া হবে। Army helped her to get out of the country, go to India, and that's how it happened. ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কোনো দুশ্চিন্তা রয়েছে কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, ডেমোক্রেট ও রিপাবলিকান সবার সঙ্গেই তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মোটেও চিন্তিত নন তিনি। I don't see any negative thing emerging suddenly because Trump is president of the United States. তৌহিদুর রহমান, এখন বিশ্ব। গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে থাইল্যান্ডে। এ নিয়ে গণ অভ্যুত্থানে আহত 5 জনকে পাঠানো হয়েছে দেশের বাইরে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলছেন, আরও 20 থেকে 25 জনকে তুর্কিয়ে, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকার পালালেও জুলাই আগস্ট জুড়ে স্বৈরাচারের নির্মম নির্যাতনে প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছে অসংখ্য ছাত্র জনতা। আহতদের কেউ কেউ এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাদের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়া। 5 আগস্ট মাথায় গুলিবিদ্ধ হয়ে গত 3 মাস ধরে ভর্তি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের SDU-তে। শুরু হয় তাকে বিদেশে নেয়ার প্রক্রিয়াও। তবে এর মধ্যে শারীরিক পরিস্থিতির অবনতি হয় তার। বাম হাত ও পা পুরোপুরি অচল হয়ে যায়। 5 তারিখে বিজয় মিছিলের সময় তার মাথায় গুলি লাগে এবং বেশ ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখনও আছে। সর্বোচ্চ চেষ্টা করতেছে এবং আমরা আশা করতেছি যত দ্রুত সম্ভব তাদেরকে পুনর্বাসনটা কীভাবে নিশ্চিত করা যায়, তাদেরকে পুনর্বাসনটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে ফোকাস পয়েন্ট। এর জন্য অল্প কিছুটা দিন আমাদের সময় দরকার। এমন অবস্থায় রোবোটিক ফিজিওথেরাপি দেওয়ার উদ্দেশ্যে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। যখন সে ভর্তি হয় তার জ্ঞানের মাত্রা ছিল 3, মানে একেবারেই ছিল না, নাই বললে চলে। সে মেশিনে ভেন্টিলেটরে ছিল, কিন্তু আমাদের চিকিৎসার ফলে, আমাদের সার্জন যারা ছিল চিকিৎসার ফলে এই কাজল আস্তে আস্তে আস্তে
তার ভালোর দিকে যায়। জ্বর থেকে সেপ্টিসেমিক শক আমরা যেটা বলি, এইটা ডেভেলপ করে, সাথে তার প্লুরাল ইফিউশন, লাংসে পানিও আসে। এটার পরিপ্রেক্ষিতে তার জ্ঞানের মাত্রাটা একবারই কমে যায়। সো আমরা সাথে সাথে মেডিকেল বোর্ড, আমাদের স্যারেরা সাথে সাথে মেডিকেল বোর্ড ডাকলেন। বোর্ডে আমাদের ডিসিশন হলো যে তাকে আমরা দেশের বাইরে নিয়ে যাব, এবং সেটা নর্মাল ফ্লাইটে হবে না, এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাব। রোববার মধ্যরাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় থাইল্যান্ডের বেচথানি হাসপাতালে। এ নিয়ে গণ অভ্যুত্থানে আহত 5 জনকে পাঠানো হয়েছে দেশের বাইরে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আরও 20 থেকে 25 জনকে তুরস্ক, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাইপলাইনে আরও ধরেন 20-25 জনের মতন আছে যাদেরকে পাঠাইতে হবে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি, তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। এর মধ্যে 3 জন আছে চোখের, বাকি 4 জন আছে হলো অর্থোপেডিকের কাজে, সেগুলো তার্কি ট্রিটমেন্টটা হবে। তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। তারা আমাদেরকে যেটা বলেছে যে তারা চিকিৎসার খরচ তারা বহন করবে, কিন্তু থাকা খাওয়া এগুলো আমাদের দিতে হবে। 64 লাখ টাকা শুধু এয়ার অ্যাম্বুলেন্সে দিতে হচ্ছে। তারপরে আমাদের প্রথমে একটা ইনিশিয়াল ডিপোজিট আমরা 10 লাখ টাকা দিয়েছি, তারপরে ক্রমান্বয়ে তারা যখন যা বলবে সেটি আমরা পাঠাবো। আমরা বাইরের থেকে নিয়ে আসলাম, আমাদের ডাক্তারদেরও কিন্তু একটা লার্নিং প্রসেস হয়ে গেল। আমাদের যদি কোনো জায়গায় ঘাটতি থাকে, ডাক্তাররা ওই 18 জন তো তখন করে নাই, কাজে এখন নতুন করে করলো, কাজে এখানে আমাদেরও শিকার একটা জায়গা আমি মনে করি। স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে অন্তর্বর্তী সরকারের। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা বিপুল অঙ্কের ঋণ খেলাপি, যা 15 বছরে বেড়েছে 2,62,496 কোটি টাকা। আর গেল সেপ্টেম্বর শেষে বিতরণ হওয়া মোট 16,82,821 কোটি 94 লাখ টাকা ঋণের মধ্যে 16.93% খেলাপি। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই খেলাপি ঋণ আওয়ামী লীগ সরকারের আমলে বেড়েছে বেপরোয়া গতিতে। ব্যাংকাররা বলছেন, খেলাপি ঋণের তথ্য যেভাবে গোপন করা হয়েছে, তাতে যদি পুরোপুরি সামনে আনা হয় আরও ভয়াবহ তথ্য মিলবে। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা বিপুল অঙ্কের খেলাপি ঋণ। দীর্ঘদিন ধরে চলমান সমস্যা এখন প্রকট আকার ধারণ করছে। বিভিন্ন সময়ে খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে কর্তৃপক্ষ নানা অঙ্গীকার করলেও তা রক্ষা করা হয়নি। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ বেড়েছে বেপরোয়া গতিতে। আর্থিক খাতে সুশাসন না থাকায় বড় বড় জালজালিয়াতির ঘটনা ঘটেছে। এর মাধ্যমে বিতরণ করা ঋণের প্রায় সবই খেলাপি হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই মাত্রাতিরিক্ত বেড়েছে খেলাপি ঋণ। আর এসব ঋণের পেছনে দায় থাকার অভিযোগ রয়েছে এস আলম, নজরুল ইসলাম মজুমদার ও সালমান এফ রহমানের মতো অনেকের বিরুদ্ধে। শুধু ঋণ নিয়েই ক্ষান্ত হয়নি, লাখ কোটি টাকার বেশি করেছে পাচার। 2009 সালের জুন পর্যন্ত ব্যাংক খাতের খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। সেখান থেকে এখন বেড়ে 30 সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে 2,84,977 কোটি 31 লাখ টাকা। অর্থাৎ পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে খেলাপি ঋণ বেড়েছে 2,62,496 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 16,82,821 কোটি 94 লাখ টাকা। সেই হিসাবে খেলাপি ঋণ মোট ঋণের 16.93%। এ সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 1,26,111 কোটি 52 লাখ টাকা, যা বিতরণ করা ঋণের 40.35%। এছাড়া 30 সেপ্টেম্বর শেষে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 1,49,806 কোটি 33 লাখ টাকা, যা বিতরণ করা ঋণের 11.88%। সেই সাথে এই সময়ে বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 3,245 কোটি 63 লাখ টাকা, যা বিতরণ করা ঋণের 4.99%। একই সাথে বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 5,813 কোটি 83 লাখ টাকা, যা বিতরণ করা ঋণের 13.21%। ব্যাংকাররা বলছেন, গত 15 বছরে খেলাপি ঋণের তথ্য যেভাবে গোপন করা হয়েছে, তা যদি পুরোপুরি সামনে আনা হয় তা আরও ভয়াবহ বেড়ে যাবে। এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে লুটপাট হয়েছে, সেই লুটপাট পত্রিকায় যা আসে তার চেয়ে বেশি হয়েছে। এই যে আপনার গিয়ে ব্যাংকিং খাতে বলা হচ্ছে যে 2,85,000 মানে 3 লক্ষের কাছাকাছি কোটি টাকা হচ্ছে খেলাপি। আমি বলবো যে প্রকৃত সব পর্দা যদি উন্মোচন করা হয়, তাহলে সেই খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে।
শুধু সঠিক ঋণের তথ্য নয়, ঋণের বিপরীতে রাখা জামানতের মাধ্যমে ছোট ঋণ আদায় এবং ফরেনসিক নিরীক্ষার মাধ্যমে বড় ঋণ আদায় করে ব্যাংক খাতের দুরবস্থা কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। প্রাথমিকভাবে যাদের কিছু কোলাটেরাল খুঁজে পাওয়া যাবে বা মর্টগেজ খুঁজে পাওয়া যাবে সেগুলোকে অকশনে তুলে তার টাকা আদায় করার একটা চেষ্টা করতে হবে, কিন্তু ম্যাক্সিমাম যে বড় বড় ঋণগুলো যেগুলো বেনামে হয়েছে তাদেরকে হয়তো ধরলে দেখা যাবে যে জানাও যাবে না যে আসলে মাস্টারমাইন্ড কারা ছিল। এই জন্যই কিন্তু ফরেনসিক অডিটটা খুব জরুরি এখানে। তো তার মাধ্যমে বের হয়ে আসবে রিলেটেড পার্টি কারা, কারণ আমরা শুধুমাত্র ফিগারগুলোকে বলবো এবং এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু দিন শেষে যদি এগুলোকে রিকভারির প্ল্যান না থাকে তাহলে মূলধারার অর্থনীতিতে টাকাগুলো ফেরত আসবে না এবং অর্থনীতির যে যে মন্দা চলছে বা এই ব্যাংকগুলোর যে দুরবস্থা চলছে তাতে কিন্তু অনেক ধরনের সমস্যা এই ব্যাংকগুলোই ফেস করবে। সেই সাথে ঋণ আদায়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে খেলাপি ঋণের মাধ্যমে যারা ব্যাংক খাতের ক্ষতি করে আসছে তাদের শাস্তি নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যার মামলায় 13 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এ নিয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জনগণের সেটাকে রুদ্ধ করা হয়েছে। এইভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। এটা একটা রাষ্ট্রের যে চেতনা সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে 13 জনকে উপস্থিত করা হয়েছিল তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে কেউ সরকারের আমলাতন্ত্রের মধ্যে যেমন স্বরাষ্ট্র সচিব ছিলেন, তারা এমপি ছিলেন, 14 দলীয় জোটের নেতা ছিলেন, রাজনৈতিক সহকর্মী ছিলেন। তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। 2000-এর মতো 1500-এর অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন, 25,000-এর বেশি মানুষকে আহত করেছেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে, লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দাফন করতে দেওয়া হয়নি, গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে। হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গানশট ইঞ্জুরিতে মারা গেছে। এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছেন, তারা আজকে উপস্থিত করা হয়েছিল। আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে পারসিকিউশন করা হয়েছে। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই রিপোর্ট আমরা তদন্তের সংস্থার কাছ থেকে পেয়ে যাব এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবে। হ্যাঁ, আমরা বলেছি, আমরা এই পটভূমিতে যে এইখানে মানবতা বিরোধী অপরাধ শুধু যে জুলাই আগস্টে হয়েছে তা কিন্তু নয়। এই সরকার অর্থাৎ বিগত যে আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম, খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমাদের তদন্ত সংস্থা এগুলো আমরা তথ্য পাচ্ছি বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল। সেই নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয়, একই প্যাটার্নের। সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয়, অপহরণ, গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মে এই মানুষদেরকে টর্চার তারা করেছেন এবং করার মাধ্যমে সেই নাজিদের সেই নৃশংসতার স্মৃতিকে তারা বাংলাদেশে ফিরিয়ে এনেছে। একটি হচ্ছে যে শেখ হাসিনার মামলা, শেখ হাসিনার মামলায় আদালত জানতে চেয়েছি যে শেখ হাসিনা কোথায়, তখন আপনারা কি বলেছেন? তাকে তো ফিরিয়ে আনার বলতে কি বলেছেন? এই 13 জনের বিষয়ে বলেছেন যে তাদের ইনভলভমেন্টটা কি,
তখন আপনি বলেছেন যে সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে কিনা, তখন আপনি কি বলেছেন? এই দুটো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন 1 নম্বর মামলায়, যে একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। গণহত্যা মামলায় 13 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এ নিয়ে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। পরে একটু আপনাদেরকে ওই পরের দিককার ঘটনা বলি, এটা স্বাধীন বাংলাদেশের কথা বলি। 73 কি 74 সালে আপনার আমাদের নর্থ বেঙ্গলে প্রচণ্ড বন্যা হয়েছিল। পঞ্চগড়, ঠাকুরগাঁ সব ডুবে গিয়েছিল। ওই ভারতবর্ষের থেকে পানি এসে ফ্ল্যাশ ফ্লাড ডুবে দিয়েছিল। সেই সময় মৌলানা গেলেন সেই বন্যা উপদ্রুত এলাকা দর্শক দেখার জন্য। এমন যে গাড়ি ঘোড়া তো যায় না, গরুর গাড়িতে যাচ্ছেন। গরুর গাড়িতে যাচ্ছেন, সঙ্গে তার অনুসারীরা আছে, আমরা আছি পিছন দিকে হাঁটছি, মানুষ হাঁটছে। কিছুক্ষণ পরে দেখা গেল যে গ্রামের মধ্যে আসলেই লোকজন, বিশেষ করে মহিলারা, তারা দৌড়ে দৌড়ে আসছে, হাতে শিশি। তো এই শিশি নিয়ে, এই শিশির মধ্যে হয় পানি, নাহলে আপনার তেল। এসে সবাই গিয়ে দাঁড়াচ্ছে, গিয়ে মোড়ানোর পেছনে গিয়ে হুজুর বলতেই হুজুর আর কোনো দিকে তাকাচ্ছেন না, তিনি ওই শিশিতে ফু দিয়ে দিচ্ছেন। এরকম অসংখ্য হাজার হাজার সারা রাস্তা জুড়ে মহিলারা আসলো, ফু নিয়ে চলে গেল। রাতে যখন আমরা খেতে বসেছি একজন কৃষকের বাসায়, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি যে ফু দিলেন এটা কেন? এই তো তোমাদের কমিউনিস্টদের দোষ, তোমরা হয়তো বোঝো না এই লোকগুলো আমার কাছে কেন এসেছে। তাদের একটা বিশ্বাস যে আমি আল্লাহর নাম নিয়ে যে ফু দেব সেটাতে তার কাজ হবে। ও এত দরিদ্র, সে ডাক্তারের কাছে যেতে পারে না। এই ফু দিয়ে সে তার বাচ্চার চিকিৎসা করে, ওই পানি খাওয়ায়, ওই তেল দিয়ে। এই যে বিষয়টা কিন্তু খেয়াল করে, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তখনই তিনি এটা বুঝেছিলেন যে এই দেশে এই মানুষগুলোর মধ্যে ধর্মবোধকে বাদ দিয়ে কোনো কাজ করা ঠিক হবে না। আরেকটি বিষয় অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে তিনি কমিউনিস্ট। আমরা তো বাম রাজনীতিতে গার্নার লোক সবাই এখানে, আমরা সবসময় আপনার সমাজতন্ত্রের কথা বলতাম, বিপ্লবের কথা বলতাম, এবং ধর্মকে আমরা ওই সময় মনে করতাম যে এটা খুব জরুরি বিষয় নয়। তিনি বলতেন যে তোমাদের কমিউনিস্টদেরই দোষ, তোমরা ভুলে যাও না বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোনো কাজ করে না, যেটা সত্য, বাস্তব। এই কারণে তিনি পরে তার আনলেন ধর্ম, কর্ম, সমাজতন্ত্র। মনে আছে আপনার? ধর্ম, কর্ম এবং সমাজতন্ত্র, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আজকের রাজনীতির সঙ্গে একে কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে। তো যাই হোক, সেই কথা পরে তো মৌলানা পাকিস্তান আন্দোলন করেছেন, পাকিস্তান হয়েছে, কিন্তু কখনো তিনি চিফ মিনিস্টার বা গভর্নর এগুলোর পদ নেননি। পাকিস্তান হওয়ার পরে যখন আপনার আইয়ুব খান তো নয়, তখন আপনার কায়েদে আজমের পরেই আপনার পাকিস্তানের শাসক গোষ্ঠী তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে সেই বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো। এখন তো আপনার বৈষম্য শুনছেন আপনারা, তখনই আমরা বৈষম্য শুনেছি যে পাকিস্তান। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিলামে বিক্রি না হওয়ায় চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ২১ কন্টেইনার ফলমূল ধ্বংস করছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। নগরীর হালিশহর সাগর পাড়ে মাটি চাপা দেয়া হচ্ছে লাখ লাখ টাকা ব্যয়ে আমদানি করা ফল। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, নিলামে বিক্রি না হওয়া ফলের পরিমাণ কেমন? মূলত এই ফলমূল এখন কিন্তু এক ধরনের বিলাসবহুল পণ্য স্বীকৃতি পেয়েছে আমদানির বেলায়, এবং সে কারণেই যারা আমদানিকারক রয়েছেন তাদেরকে শতভাগ মার্জিন দিয়ে, অর্থাৎ ব্যাংকে যে পরিমাণ আমদানি মূল্য সে পরিমাণ টাকা জমা দিয়ে মূলত ফলমূল আমদানি করতে হয়। এবং বাজারে যদি দেখা যায় আপেল, কমলা কিংবা যে কোনো ধরনের বিদেশি ফলেই 250 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কিন্তু সেই ফলেই শত শত কোটি টাকার ফল কিন্তু নষ্ট হচ্ছে চট্টগ্রাম বন্দরে পড়ে থেকে বছরের পর বছর। শুধু এবারই নয়, এবার 21 কন্টেইনার ফলমূল ধ্বংস করা হচ্ছে হালিশহরের যে ডাম্পিং স্টেশন বা ময়লার ভাগাড়, সেখানে আজকে থেকে সেই কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আজকে প্রথম দিনে 4 কন্টেইনার ফলমূল এখানে এই ডাম্পিং স্টেশনে গর্ত করে নিচে ফেলা হবে, যার আমদানি মূল্য 70 লাখ টাকা। এবং আমরা যদি বাজার মূল্য হিসাব করি তাহলে সেই হিসাবে ফলের মূল্য দাঁড়ায় অন্তত 6 থেকে 7 কোটি টাকা। আর এর বাইরে গত 2022 সালে মূলত প্রায় 210 কন্টেইনারের মতো এবং 2023 সালে 73 কন্টেইনারের মতো ফলমূল, মাছ সহ আমদানি করা বিভিন্ন পণ্য, আদা, রসুন, পেঁয়াজ, যেগুলো বন্দরে পড়ে থেকে পচে যাওয়ায় এই ধরনের ডাম্পিং স্টেশনে এনে ফেলা হয়। মূলত এই ফলগুলো আমদানির পর নানান কারণে যিনি আমদানি করেছেন, আমদানিকারক তিনি ছাড় করান না, অর্থাৎ বন্দর থেকে খালাস নেন না। সেক্ষেত্রে 45 দিনের মধ্যে যদি ফলমূল বা যে কোনো পণ্য খালাস নেওয়া না হয়, সেটি মূলত নিলামে উঠিয়ে বিক্রি করার কথা। কিন্তু নিলামে যখন উঠানো হয় তার আগে বেশ কিছু আইনি ধাপ পার করতে হয়, এবং নানান সময় দেখা যায় যে আমদানিকারকরা এরই মধ্যে হাইকোর্ট কিংবা যে কোনো কোর্টে সেই পণ্যটি নিয়ে তারা মামলা ঠুকে রেখেছেন, এবং সেই মামলা শেষ হতে হতে দীর্ঘ 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর পর্যন্ত লেগে যায়। এতে যেই ফলটি আনা হয়েছে টাকা, দেশের টাকা ব্যয় করে ডলারে, সেই টাকাটি তো লোকসান হয়। পাশাপাশি চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন এই ফলের যে কন্টেইনারগুলো কিংবা পেঁয়াজ, রসুন, আদার কন্টেইনারগুলো শীততাপ নিয়ন্ত্রিত, সেখানে আগুনের সংযোগ দিতে হয়, সেই কন্টেইনারের ভাড়া রয়েছে, ড্যামারেজ রয়েছে, ফলে সব মিলিয়ে আসলে বিশাল অঙ্কের রাজস্ব যেমন সরকার হারায়, তেমনি অনেক টাকা ক্ষতি হয়। বিডার এবং যারা ব্যবসায়ী তারা বলছিলেন যে আইনি জটিলতা দূর করে, প্রয়োজনে আইন সংশোধন করে হলেও এইভাবে যাতে দেশের টাকা ব্যয় করে আমদানি করা যেসব পণ্য সেগুলো যাতে নষ্ট না হয়, ডলার যাতে ব্যয় না হয়, সেজন্য আইন সংশোধন করে অন্তত দ্রুত নিলাম করার দাবি জানিয়েছেন বিডাররা। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। বীজ সংকটে পড়েছেন উত্তরাঞ্চলের আলু চাষিরা। 56 টাকা কেজি আলুর বীজ কিনতে হচ্ছে 90 থেকে 120 টাকা কেজি দরে। এরপরেও মিলছে না ভালো বীজ। এতে করে বগুড়া, জয়পুরহাট অঞ্চলের অনেক কৃষকই বীজের অভাবে সময় মতো আলু রোপণ নিয়ে শঙ্কায় আছেন। জরুরি ভিত্তিতে সংকটের সমাধান না করা গেলে উৎপাদন কমে যেতে পারে। এতে সামনের মৌসুমে আলুর দামের প্রভাব পড়তে পারে। বিস্তারিত জানাচ্ছেন মাজেদুর রহমান, ছবি তুলেছেন রুবিউল ইসলাম। মাঠ থেকে আমন ধান কাটার পর আলু রোপণ করেন উত্তরাঞ্চলের কৃষক। এর মধ্যে কিছু জমিতে আলু রোপণের প্রস্তুতি চলছে, বাকি জমিগুলোতে সপ্তাহ 2 পর পুরোদমে চলবে রোপণের কাজ। কিন্তু এর মধ্যে উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বীজ সংকট। 56 টাকার বীজ কৃষককে কিনতে হচ্ছে 90 থেকে 120 টাকায়। লাগামহীন দর এবং বীজ অনিশ্চয়তায় উৎপাদন কমার সংখ্যা আলু চাষিদের। বীজ সংকটের বিষয়ে সংশ্লিষ্টদের দাবি, ভালো দাম পাওয়ায় অনেক কৃষকই আগেভাগে আলু বিক্রি করেছেন। আর বিএডিসি ডিলারদের দাবি, চাহিদার তুলনায় এবার বীজ কম। কোম্পানি এবং বিএডিসি থেকে বিএডিসি 9,000 মেট্রিক টন এবং অন্যান্য কোম্পানি মিলায়ে সব মিলায় 26,000 মেট্রিক টন আমাদের ওখানে বীজ পাওয়া যায়। এই বাকি 10 থেকে 16,000 মেট্রিক টন এই বীজের ঘাটতিটা আমাদের জয়পুরহাটে রয়ে গেছে। 30 তারিখের পর বিভিন্ন জায়গায় যশোর থেকে কেউ নিচ্ছে, বরিশাল থেকে নিয়ে যাচ্ছে কেউ, ইত্যাদি নিয়ে আসে। সারা শহরের মধ্যে কেউ নেই আমরা, কারণ শহরের মধ্যে এত দামি বেচতে পারবো না। তো বেচলে আপনি এসে ধরবেন না, সাংবাদিক এসে ধরবেন না, কাকে উত্তর দেবো কন? তো এটিকে প্রকাশে আপনার এই 2500-2700 টাকার আলু 35-4000 টাকা বিক্রি করা যায়, কতক্ষণ করবো? কয় বস্তা কর্ম কন? গোটা বাংলাদেশি তো বলে সিন্ডিকেট, বুঝছেন না?
কোনো সিন্ডিকেট নাই। ওই যে সিন্ডিকেট এইটুকু যে ডিমান্ড মতো আলু পাওয়া যাচ্ছে না। গত মৌসুমে রোগবালাইয়ের আক্রমণ বেশি হওয়ায় সরকারিভাবে চাহিদা মতন বীজ না পাওয়া এবং উচ্চ ফলনশীল জাত আশায় সেসব বীজ কেনার আশায় কৃষক তাদের পুরনো জাতের বীজ না রাখায় এমন সংকটের সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিএডিসি কর্মকর্তা। গত বছরের থেকে এবছরে আমাদের কিছু বীজের পরিমাণ কম ছিল, এটা একটা কারণ হতে পারে। নিত্য নতুন জাত আসাতে এই সমস্ত কৃষকগুলো দেখছে যে যেহেতু আমাদের এগুলোতে ফলন বেশি হচ্ছে, তারা তাদের ট্রেডিশনাল চাষাবাদ থেকে বেরোয় আসছেন, বেরোয় এসে এখন এই সমস্ত জাতের দিকে তারা ঝুঁকছেন। তো যেহেতু তারা এগুলো করতে চাচ্ছেন, কিন্তু এত দ্রুত তো এত পরিমাণে বীজ উৎপাদন করা সম্ভব না। বগুড়া এবং জয়পুরহাট জেলায় এবার 95,000 হেক্টর জমিতে আলু রোপণের জন্য 1,45,000 টন বীজ প্রয়োজন। বিপুল চাহিদা বিপরীতে বিএডিসি সেখানে সরবরাহ করতে পারছে মাত্র 6,400 টন, যা চাহিদার মাত্র 9%। মাজিদুর রহমান, এখন বগুড়া। ব্যাংক খাতের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। কাজ করতে হবে, কাজ করার বহুত প্রচেষ্টা হচ্ছে সর্বাত্মকভাবে। আমরা একটা একটা করে ব্যাংকে খুঁটিয়ে দেখছি। আমরা আগের মতো ইসলামিক ব্যাংকের কথাই বলছি, সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা দিয়ে তাদেরকে উদ্ধার আমরা করিনি। আমরা কাজ নিচ্ছি, বুঝিয়ে নিচ্ছি যে জিনিসটার রিফর্মটা হচ্ছে, প্রচেষ্টা আছে, তারপর একটু করে টাকা ছাড়ছি দায়বদ্ধভাবে, ঢালাওভাবে না। পার্থক্যটা ওইখানে। সাপোর্ট তো আমরা দেবো না কেন? সেন্ট্রাল ব্যাংক ইজ এ গার্ডিয়ান ব্যাংক, অবশ্যই সবাইকে রক্ষা করার দায়িত্ব তাদের। কিন্তু আমি ওই ছেলে এসে ললিপপ চাইলো আর আমি দিয়ে দিলাম, সেটা হবে না, দায়বদ্ধতা থাকবে। স্যার, আমার একটা প্রশ্ন স্যার, এই টোটাল যে ডিসকোর্সে এসএলএম সাহেবের শাস্তির বিষয়ে আমরা কোনো স্যার মেসেজ পাইলাম না যে একজন মানুষ এইভাবে একটা খাতকে ধ্বংস করলো, তার বিষয়ে স্যার আমরা তো কোর্টে যাচ্ছি, লেট দ্য কোর্ট ডিসাইড অন দ্যাট। উই শুডন্ট, আমরা কি শাস্তি দেওয়ার মালিক? আমরা শাস্তি চাইতে পারবো, কোর্টের কাছে আবেদন করতে পারবো যে এটার ব্যবস্থা গ্রহণ করা হবে। কোর্ট ডিসাইড করুক। এখানে ক্রিমিনালিটি আছে, এখানে সিভিল সুট আছে, দুটোই থাকবে। এবং ক্রিমিনাল কেসে ক্রিমিনাল অনুযায়ী যেভাবে শাস্তি হয় সেটাই আইনগতভাবে আসবে। আমাদের কিছু বলার অধিকার সেখানে নাই, আমরা বিচার চাইব। ব্যাংক খাতের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সহিংস বিক্ষোভে পড়ছে ভারতের মণিপুর। কারফিউ উপেক্ষা করে উপত্যকা জুড়ে জ্বালাও পোড়াও ভাঙচুর, মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলা, সব মিলিয়ে খাদের কিনারায় নিরাপত্তা পরিস্থিতি। সংকট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে জোটের মিত্রদল এনপিপির সমর্থন প্রত্যাহার করে নেয় ভাঙনের মুখে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। পরিস্থিতির ব্যাপক অবনতিতে মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে নির্বাচনী সভা বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্তারিত জানাচ্ছেন নুছাত কামাল। আন্দোলনে অগ্নিগর্ভ ভারতের মণিপুর রাজ্য। প্রাদেশিক রাজধানী ইম্ফল সহ কয়েক জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এমনকি কারফিউ দিয়েও আন্দোলন দমন করতে পারেনি প্রশাসন। নিরাপত্তা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে চলছে সংঘাত, অগ্নিসংযোগ, ভাঙচুর। রাজ্যের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনরত জনতার দেয়া আলটিমেটাম চলছে। দুদিনের দাঙ্গা পরিস্থিতির মধ্যে রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়কের বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী ও গভর্নরের সরকারি বাসভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। জাতিগত সংঘাতে 1 বছরের বেশি সময় ধরে অস্থির 32 লাখ বাসিন্দার মণিপুর। সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় আর কুকি আদিবাসীদের বিভক্তি চলতি সপ্তাহে সহিংস ও প্রাণঘাতী রূপ নেয় পুরো রাজ্যে। জিব্রাম জেলায় কুকি বিদ্রোহীদের 11 নভেম্বরের হামলার পর অপহৃত মেইতেই নারী, শিশুদের মরদেহ উদ্ধারের ঘটনায় মুখোমুখি দুই পক্ষ। বছর পেরিয়েও আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থতার অভিযোগে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে গেছে মিত্রদল এনপিপি। সংখ্যাগরিষ্ঠ সরকার বলে জোটে ভাঙনে বড় সমস্যায় না পড়লেও ব্যাপক ভাবমূর্তি সংকটে পড়েছে বিজেপি। এ অবস্থায় মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের নির্বাচনী সভা বাতিল করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2023 সালের মে মাস থেকে সংঘাতে রাজ্যটিতে প্রাণ গেছে কমপক্ষে 250 মানুষের, বাস্তুচ্যুত প্রায় 60,000 মানুষ। সাম্প্রতিক সহিংসতায় নিহত 10 জনের বেশি নারী ও শিশু, অনেকের মরদেহ মিলেছে প্রতিবেশী রাজ্য আসামে।
হামলাকারী কুকি বিদ্রোহীদের অনেকেই আসাম থেকে মণিপুরে গেছে বলে উত্তেজনার আঁচ পৌঁছেছে আসামেও। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এড়াতে দফায় দফায় বৈঠক করছে আসাম রাইফেলস, মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বিএসএফ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পরিস্থিতি নিয়ে সোমবারও শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসার কথা অমিত শাহর। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও মণিপুরে যাননি বলে নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। সাধারণ শ্রেণীভুক্ত মেইতেইরা কুকিদের মতো সুনির্দিষ্ট নৃগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তি চায়, যেখানে ভারতের মিজোরাম আর প্রতিবেশী মিয়ানমারের চীন প্রদেশের সাথে জাতিগত সম্পর্কভুক্ত কুকিরা চায় মণিপুর থেকে বের হয়ে আলাদা প্রশাসন। নুজহাত কামাল, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র বা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজ ক্ষমতার শেষ সময়ে এসে বাইডেনের দেয়া অনুমতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তেজনা আরও বেড়ে গেল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্রসহ যে কোনো পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই অবস্থায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। এদিকে মার্কিন বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেনের বিরুদ্ধে লড়ার জন্য উত্তর কোরিয়ার হাজার হাজার ভাড়াটে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েই যুদ্ধ উত্তেজনাকে উস্কে দিয়েছে রাশিয়া। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গণহত্যা মামলায় 13 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। হাসিনার মামলার তদন্ত 1 মাসে শেষের নির্দেশ। তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 4 বছরের কম। আল জাজিরাকে ডক্টর ইউনুস, রাজনৈতিক দল সংস্কারে গুরুত্ব না দিলে আরও আগে নির্বাচন। গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী কাজলকে নেওয়া হলো থাইল্যান্ডে। আরও 20-25 জনকে পাঠানো হবে তুর্কি সহ বিভিন্ন দেশে। এবং গোপন তথ্য প্রকাশ পেলে আরও বাড়বে খেলাপি ঋণ। ফরেনসিক নিরীক্ষা করে বড় ঋণ আদায়ের তাগিদ বিশেষজ্ঞদের। বড় বড় ঋণগুলো যেগুলো বেনামে হয়েছে তাদেরকে হয়তো ধরলে দেখা যাবে যে জানাও যাবে না যে আসলে মাস্টারমাইন্ড কারা ছিল। এই জন্যই কিন্তু ফরেনসিক অডিটটা খুব জরুরি। শেষ করছে এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।